বন্ধুরা, ভয় পাওয়ার জন্য ভূতের রাজ্যে ঘোরার জন্য কানে হেডফোনটা দিয়ে দিন, আমাদের গল্পটা চালু করে দিন, আমাদের পাশে থাকুন। গল্পটা শুরু করছি। নমস্কার নাসিমদা, আমি মেদিনীপুর থেকে সায়ন্তন বসু বলছি। আমার সাথে একটা ঘটনা ঘটে গেছিল। সত্যি ভৌতিক বা অলৌকিক বা যা বলবেন আপনি, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। ঘটনাটা হলো আজ থেকে প্রায় 10 বছর আগে আমার সাথে ঘটেছিল। আমি তখন ক্লাস 10-এর এক্সাম দেব বলে আমি একটি তান্ত্রিকের শরণাপন্ন হয়ে গেছিলাম। আমি তখন ক্লাস 10-এ পড়ি ও আমার এক্সাম ছিল, যে কারণে আমি একটি তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলাম। আমি তান্ত্রিকের কাছে গিয়ে বলেছিলাম, আপনি আমার এক্সামের জন্য যা করতে পারেন করুন, Please কিন্তু like and subscribe আমার Horror In channel. ক্লাসের মধ্যে যেন আমি টপ হই। এরকম করে আমি তান্ত্রিককে বলেছিলাম। তো তান্ত্রিকটাকে আমি কিছু টাকাও দিয়েছিলাম, তখন টাকার অংশটা আমি বলছি না। তো দেবার পরে তান্ত্রিকটি আমাকে বলেছিল যে তোমার পরীক্ষার ফল খুব ভালো হবে, কিন্তু তার সাথে তুমি অলৌকিক শক্তি পাবে কাজটা করলে। আমি তখন তান্ত্রিককে বলেছিলাম কি কাজ, তখন তান্ত্রিক আমাকে বলল নদীর পাড়ের যে শ্মশানটা আছে, শ্মশানের ওখানে রাত্রিবেলা গিয়ে মৃতদেহের নাভি আনতে হবে। তো শোনার পরে তো আমি প্রথম মানা করে দিয়েছিলাম কথাটা, কিন্তু তান্ত্রিক ছলে কপাটে আমায় সেটা মেনে নিতে হয়েছে, কারণ আমাকে এক্সামে টপ করতেই হবে। তারপর আমি তান্ত্রিকের কথা মতো রাত 12টার সময় বীরবস্ত্র উলঙ্গ হয়ে গেলাম। আমার বাড়ি থেকে শ্মশানটি প্রায় 15 মিনিট সময় লাগতো হাঁটা যাবার পথ। হেঁটে যাচ্ছিলাম, নদীর পাড় পর্যন্ত চলে গিয়েছিলাম। যাবার পরে শ্মশানের ধারে আমি দিয়ে দেখলাম বাঁশের উপরে হঠাৎ আগুনটা জ্বলে উঠল। আমি তো দেখে আমার চোখ চরক গাছ। একেই আমি উলঙ্গ, লোকজন দেখলে কি বলবে, কি ভাববে আমাকে, তার উপর এরকম কাণ্ড। জোরে আমি কাউকে ডাকবো এরকমও কিছু করতে পারছি না। তারপর যাই হোক করে তান্ত্রিক আমাকে কিন্তু একটা কথা জিনিস দিয়েছিলেন, আমি বলতে মনে নেই নাসিমদা। এটা আমাকে গাছের শিকড় দিয়েছিল, তার সঙ্গে এটা বলেছিল যাই হোক এটা তুমি তোমার কাছ থেকে ফেলবেন না বা দূরে রাখবে না। তো আমি সেই মতো তান্ত্রিকের কথা মতোই ওটা আমি হাতেই রেখেছিলাম। তো ওটা নিয়ে আমি আস্তে আস্তে নদীর পাড়ে গিয়ে, তো ওখানে নদীর পাড় বলতে একটু সমতল গোছের আছে, যেখানে ওই যে সাদা বালি হালকা হালকা আছে। গরমকাল, যে কারণে কোনো অসুবিধা হয়নি। আমি গেলাম, নাভিটার এটা পলিথিনটা থাকে, বুঝলেন নাসিমদা, পলিথিনের মধ্যে ওটা থাকে। তো পলিথিনটা আমি ধরে যেই জায়গাটা খুললাম, একটা পটকা আঁশটে বিশ্রী গন্ধ নাকের মধ্যে আসলো। তারপর আমি ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম না, এটাই তো আমার কাজের জিনিস। পলিথিনটা হাতে নিয়ে নদীর পাড়ের দিকে মনে আস্তে আস্তে আমি আসলাম। আমাদের বাড়ির দিকে যখনই এগোতে যাচ্ছি, তখন পিছন থেকে একটা কান্নার হালকা মেয়েলি সুরিলা আওয়াজ থেকে একটা কান্না ভেসে আসলো। কিন্তু আমাকে তান্ত্রিক বলেছিল যাই হোক না কেন পেছনের দিকে তাকানো যাবে না, যে কারণে বা আমাকে এটাও বলেছিল যে কারোর ডাকেও সাড়া দিলে হবে না। তান্ত্রিকের কথা মতো আমি কারো ডাকেও সাড়া দিইনি, আমি পেছনের দিকে তাকাওনি। আমি সিধে কান চোখ যাকে বলে বন্ধ করে এগোচ্ছি। এসে বাড়িতে এসে ওটা আমার বাইরে, আমাদের এখানে না ভিটে বলা হয় বা ভিটা বা বাকুল আমরা বলা হয়, বুঝলেন। তো বাকুলের বাইরে রেখে আমি বাড়ির মধ্যে গিয়ে প্যান্ট জামা পরে তারপর ওটা নিয়ে আমি তান্ত্রিকের কাছে চলে গিয়েছিলাম। তারপর তান্ত্রিক নাভিটা নিয়ে তার যা করণীয় কাজ কর্ম যা করেছে করে আমাকে বলল যে কাল সকালে তুমি আসো, আমি একটা জিনিস দেব, যেটা তুমি পরীক্ষার
যেদিনকে পরীক্ষায় বসবে সেদিনকে ক্লাসরুমের মধ্যে রেখে দেবে, পরীক্ষার রুমে রাখতে হবে। তার সাথে আরেকটা কথা বলেছিল যে কারোর চোখে যেন না পড়ে। তো ওটা তান্ত্রিকের কথা মতো আমি সকালে আসলাম, তান্ত্রিকের কাছ থেকে পুঁটলিটা নিলাম। এটা একটা পুঁটলি, মানে একটা ছোট পুঁটলি যাকে বলে। তো তান্ত্রিকের কাছ থেকে আমি পুঁটলিটা নিয়ে যে ক্লাসরুমে ওটা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে পরীক্ষা দিলাম, ভালো মতো সব হলো, পরীক্ষা দেওয়া হলো, পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। হবার পরে আমি কিছুদিন পরে তার রেজাল্ট আউট হলো। রেজাল্টে দেখলাম আমি সত্যি আমার স্কুলের মধ্যে, আমার ক্লাসের মধ্যে আমি টপ 1 স্কোর করেছি পরীক্ষায়। তো দেখে তো আমি ভীষণ খুশি। বাড়ি নিয়ে গেছি বাবা মা আদরে 8খানা। তো আমি এটা দেখে আমি তান্ত্রিকের কাছে গেলাম। আবার যাবার পরে তান্ত্রিককে বললাম সব, যে আমি এরকম টপ হয়েছি। তো তান্ত্রিক বলল যে ঠিক আছে, তোমার কাজ হয়েছে, তোমার কাজ মিটেছে। তো তোমাকে একটা কাজ করতে হবে, ওই নাভিটা যেটা ক্লাসরুমের ভিতরে ছিল, ওই নাভিটা কিন্তু নিয়ে চলে আসতে হবে। আবার না আসলে খুব বড় ক্ষতি করে দেবে। যার নাভি সেই আত্মাটা অতৃপ্ত আত্মা যাকে বলে। তো তান্ত্রিকের কথা যখন শুনলাম আমার তো ভয় লাগতে শুরু করে দিয়েছিল তখন। তো আমি আবার ক্লাসরুমের মধ্যে গেলাম। যাবার পরে ওটা খুঁজছি, যেখানটায় আমি রেখেছিলাম না সিংদা, সেখানটায় কিন্তু ওটা ছিলই না, কর্পূরের মতো উবে গেছে। আমি কোথাও পুরো ক্লাসরুম তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি, কোথাও কিছু নেই। একটা ধরুন কোনো কিছু থাকলে বা পিঁপড়ে কিছু একটা, যাই হোক একটা বুঝতে পারা যাবে যে এখানটায় কোনো জিনিস ছিল, সেগুলো কোনো কিছু বোঝা যায়নি। তো সেটা দেখে তো আমি তান্ত্রিকের কাছে আবার আসলাম। আসবার পরে তান্ত্রিককে বললাম যে আমার ক্লাসরুমে তো যেখানটায় রেখেছিলাম সেখানটায় তো ওটা নেই। তো বলল যে এটা খুব বড় প্রবলেম হয়ে গেছে, যার নাভি সে এসে নিয়ে গেছে। শুনে তো আমার গাটা শিউরে উঠছে যে এটা আবার কি হলো আমার সাথে। বললে আমি তান্ত্রিককে বললাম যে এর উপায় কি, বাঁচার উপায় কি। তান্ত্রিক আমাকে বলল যে আমি একটা জল দিচ্ছি ও একটা শিকড় দিচ্ছি, এটা তুমি তোমার সাথে নিয়ে শোবে, যে কটা দিন আমি যতদিন বলছি ততদিন রাখবে। তো আমি সেই তান্ত্রিকের কথা মতোই কাজ করলাম, আমার কাছে জলটা ও শিকড়টা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কিছুদিন পরে আমি অনুভব করলাম যে জলটাও আমি খুঁজে পাচ্ছি না, শিকড়টাও আমি খুঁজে পাচ্ছি না। তো আমি বাবা মাকেও কিছু বলতে পারছি না যে এরকম কোনো জল বা শিকড় তোমরা দেখেছো কি, এখানে ছিল কি, আমি এখানে রেখেছিলাম, কিছু বলতেই পারছি না কাউকে। তো সেদিনকে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছি। তো গভীর রাত্রে বেলায় আমি একটা চাপ অনুভব করলাম, আমার বুকের মধ্যে যেন কে উঠে বসে আছে। আমার তো দম বন্ধ হয়ে আসছে যাকে বলে। আমি ধরপড় করে উঠে পড়লাম। উঠে পড়ে দেখলাম কেউ নেই। আমি হয়তো ভাবলাম যে স্বপ্ন দেখেছি কি, এত টেনশন নিয়ে ফেলেছি যে কারণে আমার এই স্বপ্নটা আসছে, এরকম হতেই পারে। আমি অত তোয়াক্কা না করে আমি আবার ঘুমিয়ে পড়লাম, জল খেয়ে টয়লেট করে ঘুমিয়ে পড়লাম। তো ভোরের দিকে একটা স্বপ্ন এলো আমার। স্বপ্নটা এই যে একটা সাদা অবয়ব, যার মুখ দেখা যাচ্ছে না, সে আমাকে বলছে তুই আমার সাথে এটা ভালো করলি না। আমি তখন বললাম যে আমি আবার কি করলাম, আমি তো কিছু করিনি বা আমি তোমাকে চিনিনি, আমি কি করে কি ভালো খারাপ কি করব। তখন বলল না, তুই আমার নাভি নিয়ে গেছিলিস, তুই তোর কাজ সিদ্ধি করেছিস, তুই তোর ফল পেয়ে গেছিস, কিন্তু আমার নাভিটা আমাকে ফেরত দিইনিস তুই। নাভিটা আমাকে আনতে যেতে হয়েছিল আবার। তো এটা শোনার পরে আমি ধরপড় করে উঠে পড়লাম, উঠে দেখলাম যে মা আমাকে ডাকছে। আমি ভাবলাম হয়তো একটু বেশি চিন্তা হয়ে গেছে বা এরকম কিছু। আমি বলে আমি ভাবলাম যে তান্ত্রিকের কাছে যাব। তো তখনই আমার মা বলল যে এরকম মামার বাড়ি থেকে ফোন এসেছিল,
যে ওখানে মামার শরীর খারাপ হয়েছিল, এক্ষুনি যেতে হবে। তো মায়ের কথা মতো আমি আর মা আর বাবা আমরা বেরিয়ে গেলাম মামাদের বাড়ি। মামার বাড়ি থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা, যাওয়া হলো না। অগত্যা আমাকে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়তে হলো। শুয়ে পড়ার পরে সেই একই অনুভূতি যেমন সেদিনকে হয়েছিল, মানে গতকাল রাতে যেমন অনুভূতি হয়েছিল যে একটা অবয়ব, কিছু ভারী কিছু জিনিস আমার বুকের মধ্যে উঠে বসে আছে, সেই চাপ অনুভব হচ্ছে আমার মধ্যে। তো আমি ভাবলাম হয়তো এটা আবার কি আমার কি খুব চিন্তা ভাবনা বেশি করে ফেলছি যে কারণে এরকম হচ্ছে। তো আমি ভাবলাম যে এরকম হতেই পারে, বা কিছু হয়তো সেদিনকে উলঙ্গ হয়ে গেছিলাম, কিছু ঠান্ডা ফান্ডা লেগে গেছে নাকি এরকম, এই কারণে আমি অত ইয়ে করিনি, ঘুমিয়েই আছি। তো ঘুমানোর পরে একটা স্বপ্নে আবার আসলো, যেটা আমাকে বলছে যে তুই এর ফল পাবি, অবশ্যই তুই এর ফল পাবি, কিন্তু এখন নয়, দুটো একটা দিন যেতে দে, আগে ওই তান্ত্রিককে দেখাবো, তারপরে তোকে দেখাবো। তো এরকম স্বপ্ন আসার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি মোটামুটি প্রায় তখন রাত 1:30, অনুমান 1:30 বাজে যখন, তখন আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে এবার যেন চাপটা একটু বেশিই লাগছে বুকের মধ্যে। এবার আমি তো গরমকাল, আলো বন্ধ, ফ্যান চলছে, ঠিক একটা শোঁ শোঁ করে ফ্যানের আওয়াজও হচ্ছে। তার সাথে একটা আমাদের পাড়ায় না হরিনাম কীর্তন হচ্ছে একটু দূরে, তো সেটা হালকা আওয়াজ আসছে। তো আমি ভাবলাম কি হচ্ছে না হচ্ছে আমার সাথে, কি করছি না করছি আমি তো কিছু বুঝতেই পারছি না। হবার পরে আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ে তখন আবার একটা স্বপ্ন এসছে। মানে নাসিম দা তোমাকে কি বলবো, যখন থেকে শুয়েছি চাপ আর স্বপ্ন, চাপ আর স্বপ্ন, চাপ আর স্বপ্ন, কোনটা স্বপ্ন কোনটা চাপ হচ্ছে কিছু বুঝতে পারছি না, গুলিয়ে ফেলেছি। মানে এতবার হয়েছে ওটা, আমি নিজেই বুঝতে পারছি না যে এটা স্বপ্ন না এটা স্বপ্ন, এটা স্বপ্ন না এটা স্বপ্ন। বলে এরকম করে ভোর টুকুন হলো। এবারে আমি বুঝতে পারছি যে আমার চোখ লেগে আসছে, ঘুমে চোখ জড়িয়ে আসতেছে। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে সকালবেলা প্রায় 8টা 8:30টার সময় আমি উঠলাম। উঠে আমি আমার মা বাবাকে পুরো খুলে ব্যাপারটা বলে দিলাম যে আমি এরকম এরকম করেছি, যে পরীক্ষায় এক্সামে আমি টপ হওয়ার জন্য একটা তান্ত্রিকের কাছে গেছিলাম, তান্ত্রিক এরকম বলেছিল, এরকম এরকম করেছি। তো মা বাবাকে নিয়ে আমি তান্ত্রিকের কাছে গেছি, যে তান্ত্রিকটা যেখানে থাকে সেখানটায় গিয়ে দেখলাম তান্ত্রিকও নেই, তান্ত্রিক যে আস্তানাটা মানে একটা কুঁড়ে ঘর টাইপের ছিল সেটাও নেই। মানে ওখানে যে কোনো মানুষ থাকলে একটা বোঝা যাবে যে এখানটায় মানুষ ছিল, যে একটা কিছু ঘর বাড়ি ছিল বা কিছু একটা ছিল, সেরকম কোনো এই নেই সেখানে। যে ছোট ছোট বন হয় না, সেই বনও আছে, মানে কিছুই নেই, পুরো ভ্যানিশ হয়ে গেছে। তো আমি মা বাবাকে বললাম যে এখানটাতেই ছিল, আমি এখানটাতেই এসছি। মা বাবা আমাকে শুনে তো বললো যে গাঁজা টাঁজার নেশা ধরেছিস নাকি। তো কিন্তু আমি তো জানি আমার সাথে কি হয়েছে, আমি তো জানি আমি কি করেছি, আমি কি বলেছি। তো এটা মা বাবাকে না বলে আমি একটা মুসলিম পীরের শরণাপন্ন হই। যাবার পরে আমি সেখানে গেলাম, পীরের কাছে গেলাম, তো বললাম সব বলে, পীর সাহেব যিনি ছিলেন তিনি বললেন যে বৃহস্পতিবারে আসতে। বৃহস্পতিবারে আমি গেলাম। যাবার পরে সেখানে এক অবাক কাণ্ড। সেখানে যাবার পরে পীর যে ছিলেন সে বললেন যে ওটা একটা দুষ্ট তান্ত্রিক ছিল, যে মানে তান্ত্রিকের কাজের সিদ্ধির জন্যে আমাকে ইউজ করে তার কাজ সিদ্ধি করে নিয়ে সে চলে গেছে। তো আমি পীরকে বললাম যে এর বাঁচার উপায় কি। তো পীর মুর্শিদ বললেন যে আমি একটা জল পড়া দিচ্ছি ও একটা তাবিজ দিচ্ছি, যেটা তোমার কাছে নিয়মিতভাবে রাখবে, আর জল পড়াটা খেতে ও তাবিজটা রাখতে। তো আমি সেই ভেবেই রাখলাম। তো এখন আমি মোটামুটি ভগবানের কৃপায় আমি সুস্থ আছি।
এই হচ্ছে আমার গল্প। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনার রিকোয়েস্ট রইল। অসাধারণ একটি ঘটনা শুনে নিলাম সায়ন্তনের কাছ থেকে। সায়ন্তন, এরকম করেই ঘটনা পাঠাতে থাকো, আমাদের পাশে থেকো। আমাদের ঘটনা পাঠাতে গেলে খুবই সহজ, ডেসক্রিপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, সেখানে আপনি ভয়েস করে লিখে যা খুশি করে পাঠান, সেটা আমাদের দায়িত্ব, আমরা আপনাদের উপরে উপহার তুলে দেবো।